সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। আমাদের আজকের অতিথি আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। মঞ্জু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। মঞ্জু ভাই, দেশের যে বর্তমান অবস্থা তাতে খুব শঙ্কিত আমরা। আপনি কি দেখছেন রাজনীতির বিদ হিসেবে? ভেতর থেকে তো আপনি সব কিছু দেখছেন, আপনার কাছে কি মনে হয় যে আসলে শঙ্কিত হওয়ার মতো কিছু হচ্ছে কি? আপনারা যারা বাইরে থেকে দেখেন তারা একরকম, আমরা যেহেতু ভিতরে এবং বাইরে থেকে দেখি সেক্ষেত্রে আমাদের সংখ্যাটা একটু কম। কারণ আমি দেখলাম যে যখন আমরা সিরিয়াস আলাপে বসি বা মিডিয়ার সামনে যাই তখন আমরা এক ধরনের আলাপ করি, আর ইন্টারনাল যখন আলাপ করি তখন দেখা যায় যে না, উত্তাপটা অত না আর কি। হ্যাঁ, তো সেই জন্য দেখেন এখন যেই সংখ্যাটা তৈরি হয়েছে যে নোট অফ ডিসেন্ট ইস্যুগুলো যাবে না, কেন গেল না, প্রতারণা, শব্দগুলো যত ভারী ভারী শব্দ একে অপরের প্রতি নিক্ষেপ করা হচ্ছে, বাস্তবে দেখা যায় যে অত কঠোর না। আচ্ছা, যেমন আমি আপনাকে বলি যে যেমন বিএনপি নোট অফ ডিসেন্টের ব্যাপারে আমরা যখন আলোচনা করি তখন আমরা বিএনপিকে বলার চেষ্টা করি যে ভাই আপনারা একটু কমান। ওনারা কিন্তু বলে না যে না আমরা কমাবো না, ওনারা কিন্তু মনে হয় ঠিক আছে আলোচনা হোক না, দেখা যাক আমরা কমাবো। জামাতকে যখন আমরা দেখলাম যে পিআর ইস্যুতে, জামাতকে আমরা বললাম যে ভাই কি শুরু করলেন আপনারা, একেবারে পিআর নিয়ে রাস্তায় আন্দোলন। বলছে না, আমরা তো আসলে আপার হাউসে পিআর চাই, আর এই পিআর আমরা একটা মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করতে চাচ্ছি, একটা পলিটিক্যাল কৌশল আছে ওনাদের। জামাতের এই কৌশলে তো জামাতের খুব লাভ হয়েছে, কারণ পিআর ইস্যুটা ব্যাপক আলোচনা হয়েছে এবারে, এবং অ্যাজ এ হোল পিআরের পক্ষে কিন্তু প্রচুর জনমত তৈরি হয়েছে। সেই জন্য আমরা বাহ্যিকভাবে যত সংকট দেখি, ভেতরে আমার কাছে মনে হয় সংকটটা অত কঠিন না বা অত জটিল না, কিন্তু সমস্যা হচ্ছে বাহ্যিক বিষয়গুলো অনেক সময় ওইটাই দিন শেষে দাঁড়িয়ে যায় এবং আলাপ আলোচনা সব বাহ্যিক আলোচনাগুলো নিয়ে হয়, ভেতরকার বিষয়গুলো নিয়ে আলোচনাটা হয় না। তো আমি এখনও মনে করি যে সংকট এখন যে আকারে দাঁড়িয়েছে, এটা প্রফেসর ইউনূস চাইলে কিন্তু এটা সমাধান করতে পারবেন। কিন্তু আজকে যে আইন উপদেষ্টা বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আসলে সরকার কি করবে সেটা তারাই বুঝতে পারছেন না। না, ওই যেটা হয় কি, আমাদের এই সরকারের শুরু থেকেই আমাদের একটা বলি না, বিড়াল প্রথম রাতে মারতে হয়। আমাদের সরকারের প্রথম রাতেই কিছু ভুল হয়ে গেছে, ওনারা বিড়াল মারতে পারেন নাই। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন প্রফেসর ইউনূসের উচিত ছিল প্রথম এসে উনি সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসা দরকার ছিল, বসে বলা উচিত ছিল যে আপনারা আমার কাছ থেকে কি চান, আসলে আমার দায়িত্বটা কি আপনারা বলেন, আপনারা তো আমাকে ডেকে আনছেন, দায়িত্বটা কি। তখন হয়তো আমরা এক একজন এক একটা চাহিদা দিতাম। আমরা হয়তো বলতাম স্যার বিচার চাই, তারপরে এত ম্যাসিভ রাষ্ট্রের এত হয়েছে, আমরা চাই এটাকে স্থিতিশীলতায় আসুক। কেউ হয়তো বলা উচিত বলতে পারতো যে অনেক লোকের চাকরি গেছে, তাদের চাকরি ফিরিয়ে আনা দরকার। কেউ হয়তো বলবে আহতদের চিকিৎসা, কেউ হয়তো বলবে শহীদ পরিবারের পুনর্বাসন। এইভাবে আমরা সবাই চাহিদাগুলো দিতাম। উনি সবগুলা লিখে উনি বলতে পারতেন যে ঠিক আছে আপনাদের এই যে চাহিদা আমি পূরণ করব, কিন্তু কতদিন আপনারা আমাকে সময় দিবেন। তো আমরা হয়তো তখন বলতাম যে স্যার আপনি বলেন আপনার কতদিন সময় লাগবে। তো ওনার উচিত ছিল প্রথম দিনেই একটা লিস্ট অফ দি ওনার অ্যাসাইনমেন্ট অ্যান্ড দ্য ডিউরেশন, এই দুইটার ব্যাপারে একটা কথা সবার কাছ থেকে ভেঙে ফেলার। প্রত্যেক ডিউরেশনে কিন্তু একটা আবার ওই যে এক্সট্রা পিরিয়ড থাকে না, আমরা যে অতিরিক্ত সময় রাখি না, তো বলা উচিত ছিল যে ঠিক আছে এই মধ্যে না হলে আর একটা আমাকে এক্সট্রা টাইম দিতে হবে কিছুদিন। তাহলে হতো কি উনি একটা পরিকল্পনা, প্রায়োরিটি সুন্দর করে করতে পারতেন। এখন ওই যে শুরু থেকে এটা না করার কারণে যেটা দাঁড়িয়েছে, ওনাকে বিভিন্ন ধরনের মন জুগিয়ে চলতে হয়েছে। কখনো ওনার কাছে মনে হয়েছে যে বিএনপির লোকেরা রেগে যাচ্ছে, কখনো মনে হচ্ছে জামাতের লোকেরা ওনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, কখনো এনসিপি রাস্তায় চলে আসছে। এই জিনিসগুলো ওনার কিন্তু ডিসিশন মেকিংয়ে ওনার অসুবিধা হয়েছে। এখন দেখেন উনি যখন লন্ডন গিয়েছেন, কথা বলে উনি যখন ফেব্রুয়ারিতে ফিক্স করেছেন তখন জামাত মুখ গোমরা করেছিল, এনসিপি রাগ করেছিল। হ্যাঁ, আবার উনি যখন এসে এখন লাস্ট যখন ঐকমত্য কমিশন একটা সিদ্ধান্ত দিয়েছে, সবাই মনে করছে এটা জামাত বা এনসিপির কথা ধরে উনি এটা করেছেন। আসলে তো ধরেন আমরা যখন দাবি দেই, আমরা তো একটা যুক্তি দিয়ে কথা বলি। তো এখন আমার যুক্তিটা যদি গ্রহণযোগ্য এর মানে তো এটা না যে আমার কথা ধরা হয়েছে, এর মানে হচ্ছে যে আমার যুক্তিটা হয়তো গ্রহণযোগ্য, সেটা ধরা হয়েছে। বিএনপি প্রতারণার কথা কেন বলছে যে তারা প্রতারণার শিকার হয়েছে? বিএনপি প্রতারণা শব্দটা খুবই ভারী একটা শব্দ ব্যবহার করেছে। বিএনপি যেটা বলতে চাচ্ছে যে আমরা যখন জুলাই সনদে স্বাক্ষর করেছি, জুলাই সনদের চূড়ান্ত যেটা, সেখানে কিন্তু নোট অফ ডিসেন্টের কথা বলা আছে। এখন সরকার যখন ওই যে 48টা সাংবিধানিক ইস্যু আলাদা করে হাজির করেছেন,
ওনারা সেখানে নোট অফ ডিসেন্টের ইস্যুটা উল্লেখ করেন নাই। হ্যাঁ, যেটা ওনারা গণভোটে দেবেন বা যেটা তফসিল অন্তর্ভুক্ত করবেন। এখন দুটো প্রশ্ন, একটা হচ্ছে সনদে আছে, তফসিলে থাকবে কি থাকবে না। দ্বিতীয় হচ্ছে আমরা মানুষ থেকে যখন গণভোটে যখন তাদের থেকে সম্মতি নেব তখন কি এটা সহ নিব না এটা ছাড়া নেব। বিএনপির দাবি ছিল যে এটা সহ নেয়ার, আর আমাদের অনেকের বক্তব্য ছিল এরকম যে নোট অফ ডিসেন্ট তো কেউ দিতেই পারে। ধরেন আমরা 20 জনে মিলে একটা সিদ্ধান্ত নিচ্ছি, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা কি? সাধারণত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া হচ্ছে সবাই মিলে একমত হয়ে করা, আবার কখনো কখনো ঐক্য মানে বেশিরভাগ লোকের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। তো আমাদের যে 84টা পয়েন্ট সেখানে প্রায় 74টার মতো 75-75টার মতো সিদ্ধান্ত আমরা সবাই একমত হয়ে নিয়েছি, আর বাকিগুলোর ব্যাপারে নোট অফ ডিসেন্ট ছিল। তো এখন এই নোট অফ ডিসেন্ট কি সিদ্ধান্ত বাতিল হবে না? যে সিদ্ধান্ত নেন আপনারা, আমরা নোট অফ ডিসেন্ট দিলাম, আমাদের একটা আপত্তি আছে, তো আপত্তির ভিত্তিতে কি তাহলে সবার মত বাতিল হয়ে যাবে? এটা একটা প্রশ্ন। তো এই জন্য হয়তো ঐকমত্য কমিশন চিন্তা করেছে ঠিক আছে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, এটা আমরা ওই নোট অফ ডিসেন্টকে আমরা মনে রাখলাম কিন্তু এটাকে আমরা সামনে আনলাম না। এখন বিএনপির বক্তব্য হচ্ছে আমরা নোট অফ ডিসেন্ট দেওয়ার সময় এই কথাটা বলেছি যে আমরা যদি রায় পাই, আমরা যদি ম্যান্ডেট পাই তাহলে আমাদের এই নোট অফ ডিসেন্টটা কার্যকর হবে। ঠিক আছে, এখন এটা তো সত্য কথা যে বিএনপি যদি ম্যান্ডেট পায়, একটা জনমত তার যদি পায়, তাহলে সে তার এই নোট অফ ডিসেন্টকে এক্সিকিউট করতে পারে, এটা সে সনদে উল্লেখ করিয়েছে, লিখিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যদি বিএনপি ম্যান্ডেট না পায়, বিএনপি যদি 2/3 মেজরিটি না পায় তাহলে কি হবে? দ্বিতীয় কথা হচ্ছে বিএনপির নোট অফ ডিসেন্ট বড় না জনগণের সিদ্ধান্ত বড়? আচ্ছা, তো জনগণ যদি সিদ্ধান্ত যে না বিএনপির নোট অফ ডিসেন্ট সত্ত্বেও আমরা এটাকে মানি, হ্যাঁ, তাহলে তো বিএনপিকে এটা মেনে নেওয়া উচিত যে জনগণ এটা করেছে। আর বিএনপি যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছে আমরা বিএনপিকে অনুরোধ করেছিলাম আপনারা এটা কমিয়ে আনেন, প্রত্যাহার করেন। এমনকি আমরা একটা নেগোসিয়েশন প্রসেসে গিয়ে বিএনপিকে কমিয়েও এনেছিলাম, বলেছিলাম যে আপনারা শুধু আপার হাউসে মানে ভোটের রেশিওতে পিআরের বিষয়টা আপনারা মেনে নেন। আচ্ছা, এটা যদি বিএনপি মেনে নিত তাহলে এই জটিলতাগুলো কম হতো। এখন আমি জানি না ফাইনালি সরকার কি করবে, কারণ ঐকমত্য কমিশন তো বলছে আমরা একটা প্রস্তাব দিয়েছি। সরকার যদি এখন বিএনপির কথা ধরে নোট অফ ডিসেন্টগুলো লিখে এক ধরনের মতামত চায় তাহলে একটা কথা, আরেকটা কথা হতে পারে যে নোট অফ ডিসেন্ট যেহেতু এখানে উল্লেখ করা হয় নাই, তাহলে বিএনপি তার দল লোকদেরকে বলবে যে আপনারা এই সনদে আপনারা হ্যাঁ ভোট দিয়েন না ভোট দেন। এ ধরনের একটা ক্যাম্পেইনও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। তো বিএনপি যদি এই মানে জুলাই সনদের না ভোট দেয়, হ্যাঁ, তখন যদি বেশিরভাগ লোক হ্যাঁ ভোট দেয় তাহলে কি হবে? ঠিক না, একটা প্রসঙ্গ, এবং এটার ইম্প্যাক্ট কিন্তু ইলেকশনে পড়বে। কিন্তু শুরুতেই তো অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো যতটুকুতে ঐক্যমত্য হবে ততটুকুই সেটা বাস্তবায়ন করা হবে। সেখান থেকে এখন এই ঐক্যমত্য মানে কি? ঐক্যমত্য মানে হচ্ছে আমরা সবাই একমত হলেই ঐক্যমত্য নাকি অধিকাংশ হলে ঐক্যমত্য, একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে 33টা দল আমরা মতামত দিয়েছি। এখন আপনি তো মতামত আকারে কাউকে বড় কাউকে ছোট দেখতে পারেন না, সবারই তো মতামতের ইকুয়াল একটা রাইট আছে। তো প্রত্যেক মতামতে যদি একটা করে দল যদি নোট অফ ডিসেন্ট দেয় তাহলে তো আপনি কোনো কিছুতেই ঐকমত্য হতে পারবেন না। প্রফেসর ইউনূসের কথাকে যদি আপনি ওইভাবে একেবারে আক্ষরিক অর্থে ধরেন, তো সেজন্য প্রফেসর ইউনূস একটা নির্দেশনামূলক কথা বলেছেন, এটা তো সিদ্ধান্তমূলক কথা না। আচ্ছা, এটা হয়তো উনি একটা আকাঙ্ক্ষা থেকে বলেছেন বা ওনার একটা উইশ থেকে বলেছেন যে আমরা চাই আপনারা সবাই একটা ভালো কাজের জন্য ঐকমত্য হন। তো আমি যেটা মনে করি যে আমাদের তো এক এক দলের এক এক মতাদর্শ আছে, চিন্তা আছে, এক এক দলের একটা রাজনৈতিক নীতি আছে, কৌশল আছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে একটা সমতা সমাধানে আমাদেরকে পৌঁছাতে হবে। কিন্তু সমাধানের পথটা কি? মানে এই যে বিরোধ, সংঘাতের দিকে যাচ্ছি মনে হচ্ছে। সমাধানের পথ হচ্ছে একটা হতে পারে এরকম যে আপনারটা আপনি বলেন, আমারটা আমি বললাম, লাস্টে আমরা কোথায় যাই? কোর্টে যাই না? একটা জিনিস নিয়ে বিরোধ হলেই তো আমরা কোর্টে যাই। কোর্টে গিয়ে তো উভয় পক্ষে দাবি করি যে আমারটা রাইট বা আমার হক আছে, আমারটা রাইট। তখন কোর্ট একটা বিচার দিলে আমরা বিচারটা মেনে নেই, কখনো কখনো সেটা রিভিউ করি। এখানে কিন্তু এই বিচার আচার রিভিউ প্রসেস সব কিছু সেরেই কিন্তু এখন আমরা প্রধান উপদেষ্টার কাছে কোর্টে এখন বল। আচ্ছা, এখন এমন হতে পারে যে আমরা সবাই মিলে প্রধান উপদেষ্টা যেটা ফাইনাল করেন সেটা আমরা মেনে নিলাম, এক। দুই নম্বর হতে পারে যে
উনি যেটা দিলেন এটাতে আমরা মানলাম না, কেউ বললাম যে ঠিক আছে আমি এই টোটাল সিস্টেমে আমি গণভোটে পার্টিসিপেট করবো না বা গণভোটে আমি না ভোট দেবো, হইতে পারে সেটা। এখন কথা হচ্ছে আমরা যদি এইটাতে সমাধানে না পৌঁছাই, ধরেন যে কোনো একটা পক্ষই যদি বলে, বিএনপি যদি বলে যে আমরা ইলেকশনে যাব না, তাহলে ইলেকশন কি হবে? জামাত যদি বলে বা এনসিপি যদি বলে বা আমরা অন্যান্যরা যদি বলে যে আমরা ইলেকশনে যাব না, ইলেকশন তো এমনিতেই এবারে একটু মানে যে কোনো কারণে হ্যাঁ, কারণ বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ একটা অংশ আমরা মনে করছি যে ফেসিবাদের যারা অংশ তারা ইলেকশনে অংশগ্রহণ না করুক, ঠিক আছে, এটা হচ্ছে একটা পজিশন। তো এখন আমরা যারা অভ্যুত্থানের অংশ তাদের মধ্যে যদি কেউ ইলেকশনতে কমে যায় তাহলে তো ইলেকশনের মানে গ্রহণযোগ্যতা আরও প্রশ্নবিদ্ধ হবে। এই সমস্ত জায়গা থেকে আমি মনে করি যে আমাদেরকে একটা যে কোনোভাবে হোক একটা ঐক্যমত্য পৌঁছে আমরা ইলেকশনের দিকে যেতে হবে। আমার সব দাবি পূর্ণ নাও হতে পারে, আপনার সব দাবি পূর্ণ নাও হতে পারে, কিন্তু আমি যেটা ভয় দেখি, আমি যেটা আশঙ্কা দেখি, আজকে আমরা একটা প্রেস কনফারেন্স করেও আমি এই আশঙ্কার কথা বলেছি। প্রেস কনফারেন্স করে আমরা যে আশঙ্কার কথা বলেছি সেটা হলো যে প্রফেসর ইউনূস যদি কোনো কারণে ডিসহার্টেন হন, উনি যদি মনে করেন যে আপনারা যদি আমাকে মানছেন না, এবং অনেক দলকে আমরা দেখেছি প্রফেসর ইউনূসকে দায়ী করতে, যেমন বিএনপি বলছে প্রতারণা করেছে, প্রতারণাটা কে করেছে? ঠিক আছে না, ওনারা তো চাচ্ছেন আমরা ঐক্যমত্য হই, আমরা হইলাম না, তাহলে ওনাদেরকে আমরা দায়ী করবো কেন? যদি ওনারা বলে যে ঠিক আছে আমরা যেহেতু পারলাম না, আমাদের ব্যর্থতা, ঠিক আছে আপনারা অন্য কাউকে এনে আপনারা নির্বাচন করেন, ঐক্যমত্য করেন, তাহলে কি হবে? তাহলে তো আরো জটিল পরিস্থিতি হবে, তাই না? সেই জন্য আমাদের আহ্বান হচ্ছে, আমরা এবি পার্টির পক্ষ থেকে আমরা আহ্বান করেছি যে ভাই সকলের সব কথা তো পূর্ণ হয় না, কিছু না কিছু অপূর্ণ তো থাকে। তো ধরেন কারো 80 ভাগ হয়েছে, কারো 70 ভাগ হয়েছে, কারো 60 ভাগ হয়েছে, কারো 90 ভাগ হয়েছে। বিএনপি যদি মনে করে যে জামাতের বেশি হয়েছে আমার কম হয়েছে, জামাত যদি মনে করে যে বিএনপির বেশি হয়েছে আমার কম হয়েছে, তাইলে তো হিসাব মিলালে তো সেভাবে হিসাব হবে না, ঠিক আছে? সুতরাং কাউকে না কাউকে এই জায়গায় সন্তুষ্ট থেকে জনগণের কাছে চলে যেতে হবে, যে ঠিক আছে চলেন আমরা জনগণের কাছে যাই। আমি মনে করি ধরেন বিএনপি যদি এটা বলে যে আমাদের সাথে ঠিক আছে, যে যারা বলছে যে আমাদের সাথে প্রতারণা হয়েছে, বা এটা যদি সরকার আর রিভিউ না করে এভাবে যায়, বিএনপি এটাকে ইলেকশনে ইস্যু বানাতেও পারে যে দেখেন আমাদেরকে এভাবে করা হয়েছে, আপনার জনগণের কাছে আমরা বিচার চাই। সেই বিচার কি? সেই বিচার হচ্ছে আপনারা আমাদেরকে ভোট দিয়ে আপনারা আমাদেরকে নির্বাচিত করেন। আবার বিএনপি যদি এটা নিয়ে জোরাজুরি করে, আমরা বলতে পারি যে বিএনপি একটা ছাড় দিল না, একটা ছোট বিষয় আমরা ঐক্যমত্য হতে পারতাম, এরকম একটা জটিল পরিস্থিতি। ওইদিকে তো জামাত সহ 8টি দলও জোরাজুরি করছে যে নভেম্বরেই গণভোট। আমরা এটাই বলছি, এই জোরাজুরিটা আমাদের জন্য এসেনশিয়াল কিনা। ধরেন নভেম্বরে ভোট হলেই দেশ স্বর্ণে ভেসে যাবে, আর ইলেকশনের দিন হলেই দেশ নরকে পতিত হবে, বিষয়টা তো এমন না। এটা তাহলে আগে পরে বা আগে হওয়া ভোটের দিন হওয়া রাজনৈতিক তাৎপর্য কি? গণভোটটা আগে যদি হয় তাহলে এটা অ্যাবসলিউটলি গণভোট কেন্দ্রিক থাকবে। কথা বুঝছেন? ধরেন আপনি খেয়াল রাখে আমাদের দেশে অনেক সময় আমাদের এলাকায় আমরা দেখলাম কুরবানির সময় একই সাথে সন্তানের আকিকাও দেয়, ঠিক আছে? তো যখন আলাদা করে আকিকা দেয় তখন ওই আকিকাকে কেন্দ্রিক একটা অনুষ্ঠানের ফ্লেভার থাকে, আর যখন কুরবানির সাথে আকিকা হয় তখন কুরবানিটা বেশি প্রাধান্য পায়, আকিকার বিষয়টা অত বেশি গুরুত্ব পায় না। তো এটাই হচ্ছে পার্থক্য। যারা চাচ্ছেন আলাদা করে দিতে, কিন্তু আলাদা করে যেটা সমস্যা হয় যে আপনার ওই সময়টায় মোবিলাইজেশন কম হতে পারে, এটা একটা ধারণা, আলাদা একটা কস্ট ইনভলভমেন্ট হয়, ঠিক আছে? বা নভেম্বরে বা নির্বাচনের আগে গণভোট করার মতো এখন যে সরকারের অবস্থা, সেই পরিস্থিতি কি আছে? আমরা সেটাই বলছি। আপনি ওই যে বললাম না, আকিকা আলাদা দিলেও হয়, আবার কুরবানির সাথে একসাথে দিলেও কি আদায় হয়ে যায়। গণভোটটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে মানুষ তার মতামতটা এখানে তো পক্ষে বিপক্ষে কেউ নাই, এখানে হচ্ছে একটা প্রস্তাব, এই প্রস্তাবের পক্ষে বিপক্ষে লোকে দেবে, দল তো পক্ষে বিপক্ষে কেউ না। সুতরাং এইটা ভোটের সাথে হলে আমাদের কাজটা হয়ে যায়, ঠিক আছে, আকিকাটা হয়ে যায়, সেটা আমি বলছি। এখন জামাত বলছে আলাদা করে দিলে এটার গুরুত্বটা বেশি হবে। আরেকটা কথা জামাত বলছে, যেটাতে কিছুটা যুক্তি আছে, সেটা হচ্ছে ইলেকশন যেটা হয় সেখানে আমরা ইলেকশন দিকে বেশি ঝুঁকে থাকি, এবং ইলেকশনে মারামারি গন্ডগোল হয়ে নির্বাচন কোনো জায়গায় বন্ধ হয়ে যেতে পারে। তো যখন আপনার ইলেকশন বন্ধ হবে তখন তো একটা বন্ধ হবে না, কুরবানি আকিকা একসাথে বন্ধ হয়ে যাবে, মানে আপনার গণভোটও সেখানে কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। এইটা একটা যুক্তিপূর্ণ কথা। আদার দেন
জামাত আরেকটা যুক্তি দিয়েছে সেটাকে আমরা বলেছি এটা যুক্তিপূর্ণ না। জামাত বলেছে একসাথে 2টা ব্যালটে ভোট দিতে মানুষ অভ্যস্ত না, মানুষ কনফিউজ হবে। কিন্তু আমরা দেখলাম যে না, একসাথে 3টা ভোট দিতেও মানুষ অভ্যস্ত। আমাদের সিটি কর্পোরেশন, উপজেলা ইলেকশনে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা দেখি চেয়ারম্যানকেও ভোট দেয়, মেম্বারকেও ভোট দেয়, আবার মহিলা মেম্বারকেও ভোট দেয়। তো সুতরাং একসাথে 3টা ব্যালটে 2টা ব্যালটে ভোট দেয় আমি মনে করি না যে খুব বেশি। আপনি বলছিলেন যে এই যে রাজনৈতিক দলগুলোর যে মতভেদ বা বিরোধ, ডক্টর মোহাম্মদ ইউনূস এমনও হতে পারে ডিসহার্টেড হয়ে তিনি মানে চলেও যেতে পারেন, এরকম কি কোনো শঙ্কা আছে? একবার তো তিনি শঙ্কা আছে, উনি যেহেতু একবার এরকম একটা উষ্মা প্রকাশ করেছিলেন, অসন্তোষ প্রকাশ করেছিলেন, এবং এই অসন্তোষের পর তো আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। সেখানে আমি ওনাকে ব্যক্তিগতভাবে বলেছিলামও যে উনি তখন আমাদেরকে বলেছিলেন যে আমি কি করব, আমি তো কিছু করতে পারছি না। তখন আমি বললাম যে না, আপনাকে তো পারতে হবে, আপনাকে হয় পারতে হবে, আদার দেন আপনি ডেকে বলেন যে আমি পারছি না, তোমরা ইয়া করো, আপনি বেরোয় আসেন, আমরা আপনাকে নিয়ে ইলেকশন করি, আপনাকে আমাদের কোনো একটা অ্যালায়েন্সের হেড বানাই, আমরা আমাদের এই সংস্কারের নির্বাচনটা আমরা করি। তো এটা আমি কথার কথা ওনাকে বলেছি, উনি হেসেছেন, উনি হাও বলেন নাই, নাও বলেন নাই। কারণ আমি যেটা মনে করি যে প্রফেসর ইউনূসের কাছে আমাদের প্রত্যাশাটা ছিল আকাশ সমান, সেই প্রত্যাশা আমাদের পূর্ণ হয় নাই বা পূর্ণ করার মতো সামর্থ্য ওনার নাই। আমার যেটা কনক্লুশন যে ওনার কাছে যে আমরা আকাশ সম প্রত্যাশা করেছিলাম, সেই আকাশ সম প্রত্যাশার রাজনৈতিক অবস্থানটা ওনার নাই। এখন এটা তো আমরা জোর করে ওনাকে দিয়ে করাতে পারবো না। যেমন আমি ওনাকে এটাও বলেছি যে আপনাকে কোমলতা এবং কঠোরতার সংমিশ্রণে রাষ্ট্র চালাইতে হবে। আপনি তো শুধু কোমলতার প্রশ্নে চালাচ্ছেন, আপনি কোনো কঠোর হচ্ছেন না। আপনার অফিস ঘেরাও করতেছে লোকেরা রিপিটেডলি, উনি নিজেও বলছেন আমি তো কাজ করতে পারি না, আমার অফিসে পর্যন্ত ঘেরাও করে রাখে, আমি কোনো কার্যক্রম চালাতে অসুবিধা হয়, নানা লোকেরা দেখা না করলে আবার রাগ করে। ওনার হেলথেরও তো একটা লিমিটেশন আছে, ওনার বয়স অনেক, তাই না? তো এই সমস্ত জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে, আমি প্রফেসর ইউনূসের কোনো ব্যাড ইন্টেনশন ম্যাসিভ ওয়েতে আমি দেখি না। আমি ওনার লিমিটেশনস দেখি, রাজনৈতিক প্রজ্ঞার অভাব দেখি, রাজনৈতিক যেই মানে ক্যারিশমা এটার অভাব দেখি। বাট ওনার একটা ইমেজ স্টিল উনি এখনও ধরে রেখেছেন। দেখেন, ওনার বিরুদ্ধে আমরা এত কথা বলি, ওনার ব্যাপারে এত সমালোচনা আমরা করি, কিন্তু উনি যখনই ডাকে আমি দেখি যে সবাই যায়। শুধু যায় না, ওনার যারা বেশি সমালোচনা করে তাদেরকে দেখি ওনার পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য ঠেলা ধাক্কা দেখি করে। আমি নামও বলতে পারবো আপনাকে যদি আপনি নাম জানতে চান এই ধরনের লোকদেরকে। তো সুতরাং এই জায়গায় প্রফেসর ইউনূসের যে পজিশনটা আছে, আমি মনে করি দ্বিতীয় আরেকটা অপশন আমাদের কাছে খোলা নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সবার কাছেই গ্রহণযোগ্য, সেটা ঠিক আছে, কিন্তু তার যে উপদেষ্টা পরিষদ আছে, তার উপদেষ্টা পরিষদের অনেকের নিরপেক্ষতা নিয়েও তো প্রশ্ন উঠছে, এবং রাজনৈতিক দলগুলো নাম ধরে ধরে সেটি প্রকাশ্যেই বলছেন। তাদের ক্ষেত্রে কি হবে? না দেখেন, নিরপেক্ষতার প্রশ্ন কিন্তু সব দল থেকে আছে। বিএনপি কারোর ব্যাপারে প্রশ্ন তুলেছে, জামাত কারোর ব্যাপারে প্রশ্ন তুলেছে, এনসিপি কারোর ব্যাপারে প্রশ্ন তুলেছে। এখন আমার কথা আপনি না শুনলে, আমি যদি বলি আপনি পক্ষপাত দুষ্ট, ঠিক আছে, আবার আরেকজনের কথা আমি না শুনলে কেউ যদি আমাকে বলে পক্ষপাত দুষ্ট, তাহলে তো এইটার কোনো সলভ করার কিছু নাই। আমরা যেটা দেখি যে আমাদের যে ছাত্র প্রতিনিধি আকারে যারা উপদেষ্টা আকারে গিয়েছিলেন, যে 3 জন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, এই 3 জন কিন্তু এনসিপির প্রতিনিধি হিসেবে যান নাই। কারণ ওনারা যখন প্রতিনিধি হয়েছেন তখন এনসিপির জন্মই হয় নাই। সুতরাং ওনারা গণ অভ্যুত্থানের ছাত্র অংশের প্রতিনিধি আকারে গিয়েছেন। আর যারা বাকিরা এখানে অন্তর্ভুক্ত হয়েছেন তারা এক ধরনের কনসেনসাসের ভিত্তিতে গিয়েছেন, বিভিন্ন জনের সম্পর্কে বিভিন্ন জনের মতামত নেওয়া হয়েছে, পরামর্শ নেওয়া হয়েছে। আর একটা ছোট অংশ গিয়েছেন প্রফেসর ইউনূসের নিজের পছন্দে, কারণ ওনারও তো একটা পছন্দের গুরুত্ব দিতে হবে, কারণ উনি সরকার চালাবেন। তাহলে এখানে আমরা দেখলাম ছাত্রদের প্রতিনিধি গিয়েছেন, ছাত্ররা অন্যান্যদের সাথে আলাপ করে তাদের সিলেকশনে কিছু উপদেষ্টা হয়েছেন, এবং প্রফেসর ইউনূসের নিজেরও ইচ্ছায় বা ওনার পছন্দের কয়েকজন উপদেষ্টা হয়েছেন। তো এই উপদেষ্টাদের অ্যাপারেন্টলি কারোই দলীয় পরিচয় নাই। একজনের ছিল ধর্ম উপদেষ্টা, উনি একটা দলের উপদেষ্টা ছিলেন, রাজনৈতিক দলের, উনি সেখান থেকে রিজাইন করে উনি জয়েন করেছেন। তাহলে দলীয়ভাবে কারো কোনো অ্যাফিলিয়েশন নাই। এখন প্রশ্ন হচ্ছে
যে এক একজন উপদেষ্টা কোনো দলকে পরামর্শ দিতে পারেন, কারোর সাথে তার কানেক্টিভিটি থাকতে পারে, সে কানেক্টিভিটি তো সবার সাথে আছে। সে ফর এক্সাম্পল ধরেন প্রধান উপদেষ্টা 3 জন প্রতিনিধিকে নিয়ে উনি ইউএনওর প্রোগ্রামে গিয়েছেন। তো আরও অন্যান্য দল তো বলতেই পারে প্রধান উপদেষ্টা ওই 3 দলের প্রতি বায়াস, বলতে পারে না? বলছেও তো। আমরা অনেক উপদেষ্টার বাসায় শুনি যে বিভিন্ন দলের মিটিং হয়। তো আমাকে অনেকে অভিযোগ দিয়েছে, আমি বললাম আমিও তো গিয়ে মিটিং করেছি 2-3টে উপদেষ্টার সাথে, করেছি না? তো আমার সেই মিটিংয়ের উদ্দেশ্য ছিল ওই যে কনসেনসাস কমিটি, তারপরে ধরেন আমাদের কোনো ইস্যু নিয়ে আমরা আলাপ করতে গিয়েছি, কোনো জটিলতা হয়েছে সেটা নিয়ে আলাপ করতে গিয়েছি। ইভেন আমাদেরকে অনেক সময় অনেক অভিযোগ আসে, আমরা সেই অভিযোগ নিয়েও আলাপ করতে যাই ওনাদের সাথে। তো ওনাদের সাথে যদি আমি আলাপ করতে যাই তাহলে কোনো কি আমার দলের লোক? আমরা যেহেতু সবাই গণ অভ্যুত্থানের অংশীদার এবং উপদেষ্টাদের মধ্যে একটা বড় অংশ আছে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন সরাসরি। যেমন ধরেন আসিফ নজরুল সাহেব, উনি সরাসরি গণ অভ্যুত্থানে শিক্ষক হিসাবে, বুদ্ধিজীবী হিসেবে উনি আমাদের পাশে ছিলেন। রেজওয়ানা আপা আমাদের সুখে দুঃখে বিপদে আপদে উনি ছিলেন। আদিলুর রহমান আমাদের এই বিশদ আন্দোলনের সাথে উনি মানবাধিকারের প্রসঙ্গে আমাদের সাথে সবসময় উনি আমাদের পাশে ছিলেন, তাই না? তো এই ধরনের একটা অংশ তো আছে যারা আমাদের সাথে, যাদের আমাদের অন্তরঙ্গ সম্পর্ক আছে। তার মানে এটা তো না যে ওনারা আমাদের দলের লোক, তার মানে তো এটা না ওনারা পক্ষপাতদুষ্ট। যেমন আমি জানি আসিফ নজরুল সাহেব উনি গণ অধিকার পরিষদের গঠন থেকে শুরু করে প্রত্যেক ক্ষেত্রে উনি সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে একদিন কিছুটা মান অভিমানও হয়েছে এটা নিয়ে। আমি বলেছি আপনি তো গণ অধিকার পরিষদকে আপনার দল হিসেবে আপনি সাপোর্ট দেন, আপনি তো আমাদেরকে কোনো সহযোগিতা করেন না, কোনো উপদেশও দেন না, আমাদের কোনো মিটিংয়েও আসেন না। তো এখন কথা হচ্ছে যে এই ধরনের ছোটোখাটো মান অভিমান অভিযোগ থাকতেই পারে, কিন্তু বাস্তব অর্থে আমি মনে করি না যে উপদেষ্টারা কেউ একেবারে কোনো একটা পক্ষে হেলে পড়েছেন। একটা প্রসঙ্গ হতে পারে, মানে আমি খোলামেলাভাবে বলি আপনাকে, হয়তো দেখা যাবে নাহিদ ইসলামের বাসায় উনি যখন উপদেষ্টা ছিলেন, উনি তো উপদেষ্টাই ছিলেন, তাই না? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা আপনার এই মাহফুজ আলমের বাসায় হয়তো দেখা গেল যে এনসিপির লোকেরা যাচ্ছে, কথা বলছে, নানা বিষয়ে তাদের পরামর্শ নিচ্ছে। এটা তো তাদের একটা আন্দোলনের অংশীদার হিসেবে তারা ছিল। এখন আপনি যতক্ষণ পর্যন্ত কাগজে কলমে বলতে না পারছেন যে তারা ওই দলের হয়ে কাজ করছে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে অভিযুক্ত করা যাবে। তার আগ পর্যন্ত তো এই ধরনের মিটিং, এই ধরনের যাতায়াত তো সকলেরই আছে। জি, এখন এই যে বিএনপি জামায়াতের যে মুখোমুখি অবস্থান, তারা দীর্ঘদিনের মিত্র, এবং আপনি একটা কথা বলছিলেন যে তারা আসলে কেউ মানে মিত্র ঠিক আছে, কিন্তু কেউ কারো বিপদে পাশে থাকে না। এই দুইটি দলের মুখোমুখি অবস্থান কি শুধুমাত্র আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে নাকি অন্য কোনো কারণ আছে? না, আমি তো দেখলাম দুইটা কারণে হয়। বেশি বিপদে পড়লে তারা ঐক্যবদ্ধ হয়, আর একটা স্বার্থের কারণে তারা ঐক্যবদ্ধ হয়। আপনি দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিতে তারা ঐক্যবদ্ধ, আপনি দেখবেন সাংবাদিক ইউনিয়নগুলোতে তারা ঐক্যবদ্ধ, বিভিন্ন প্রফেশনাল গ্রুপগুলোতে অর্থাৎ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, ওই যে বিএমএ, ডিউজে, বিএফইউজে, নানা আইনজীবী সমিতি, এগুলোতে তারা একসাথে হয়ে প্যানেল দিয়েছে। এখন ডিউজেতে দেখেন, বিএফইউজেতে দেখেন, এখন কি ঐক্যবদ্ধ প্যানেল আছে? এখন তারা আলাদা আলাদা প্যানেল দিয়েছে, কারণ এখন তার যে কাউন্টার আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বা আওয়ামী লীগের বিপদ থেকে বাঁচার জন্য তারা ঐক্যবদ্ধ হয়। এবং আপনি দেখবেন যে আমি কিন্তু ওই দিন একটা বক্তব্যে স্পষ্ট করে বলেছি যে কোনো বিপদে একজন আরেকজনের জন্য এগিয়ে যাওয়ার নজির খুব কম। আপনি একটা উদাহরণ দেখাতে পারবেন কিনা জানি না, হয়তো পারবেন, কিন্তু আমার কাছে নাই যে কোনো একটা জায়গায় ছাত্রলীগ ছাত্রদলকে আক্রমণ করেছে আর সেটা শিবির আর ছাত্রদল মিলে প্রতিরোধ করেছে, এরকম কোনো উদাহরণ আপনি দেখাতে পারবেন না। আবার কোনো একটা জায়গায় হয়তো শিবিরের উপরে ছাত্রলীগ আক্রমণ করেছে, ছাত্রদল ছাত্র শিবির মিলে গিয়ে সেটাকে প্রতিরোধ করেছে। গত 15 বছরে একটা উদাহরণে দেখাতে পারবেন না। বিএনপি জামাতের উপর আক্রমণ হয়েছে, এগিয়ে গিয়েছে দুই দল মিলে, দেখাতে পারবেন না। আপনি দেখেন এই যে 2023 সালের আপনার 28 অক্টোবর, হ্যাঁ, বিএনপির মিছিল, আমাদের সমাবেশ, সবগুলো আক্রান্ত হয়েছে, কিন্তু জামাতের মিছিল, জামাতের সমাবেশে কোনো আক্রমণ হয় নাই। তো যখন বিএনপি সহ অন্যান্য দলের আক্রমণ হয়েছে, জামাত কিন্তু এগিয়ে আসে নাই। আবার আপনি যদি 2013 সালের 28 অক্টোবর দেখেন, 2006 সালের 28 অক্টোবর দেখেন, সেখানে পাশেই কিন্তু বিএনপির মিটিং ছিল নয়াপল্টনে,
ওই পাশে পল্টনে জামাতের মিছিলের প্রোগ্রামের উপরে আক্রমণ করে মানে ভয়ানক হত্যাযজ্ঞ চালানো হয়েছে, অথচ দুইটা দল তখন সরকারে, মধুর সম্পর্ক তাদের মধ্যে, তারাই মন্ত্রী, তারাই ক্যাবিনেটে ছিলেন একসাথে। জামাতের বিপদে বিএনপি এগিয়ে আসে নাই। বিএনপি যদি এগিয়ে আসতো সেদিন, তাহলে কিছুটা হলেও প্রতিরোধ গড়া সম্ভব হতো। ঠিক তেমনিভাবে হেফাজতের যে আন্দোলন হয়েছিল, হেফাজতের আন্দোলনে হেফাজতপুর যখন আক্রমণ হয়েছে, বেগম খালেদা জিয়া কিন্তু আহ্বান জানিয়েছিলেন বিএনপির নেতাকর্মীদেরকে যে আপনারাও আসেন, আসে নাই তারা। তো আমি যেটা বলছি যে এই বিপদে সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি দাঁড়াতেন, তাহলে শেখ হাসিনাকে হয়তো অনেক আগেই প্রতিরোধ করা সম্ভব হতো, শেখ হাসিনার জুলুমতন্ত্রকে অনেক আগেই ঠেকিয়ে দেওয়া সম্ভব হতো। কিন্তু তাদের ঐক্যটা এখন দেখা যাচ্ছে যে বিপদের দিনে কোনো কাজে লাগে নাই, সবসময় লেগেছে সুখের দিনে। আবার আজকে যখন তারা একটু সুখের সন্ধান পেয়েছে, মানে সুখের দিনে বলবো না, সুখ পাওয়ার জন্য আর কি, আবার যখন সুখ পাওয়া শেষ হয়ে গেছে, এখন আবার তারা আলাদা হয়ে গেছে। এখন বিএনপি জামাতের মধ্যে মনে হচ্ছে যে তারা আজীবনের শত্রু। প্রত্যেকটা ইস্যুতে বিএনপি যে পজিশন নেয়, জামাত তার আরেকটা উল্টা নেবে, জামাত যে পজিশন নেয় বিএনপি তার উল্টাটা নেবে। এই ধরনের একটা কালচারের দিকে চলে যাচ্ছে। আবার এনসিপিকে দেখলাম যে বিএনপি জামাত মানে কারো পক্ষই না, দুপক্ষকেই তারা সমালোচনা করছেন খুব কঠোর ভাষায়। না, এনসিপি ধরেন, এনসিপির যে সমস্যাটা হয়েছে, তারা এত বড় একটা অভ্যুত্থানের নেতারা এনসিপিতে এসে কনসেন্ট্রেটেড হয়েছে সবাই, তাদের এই জায়গাটায় যে ত্রুটিটা আমি দেখি আর কি, তাদের বা সীমাবদ্ধতাটা দেখি, সেটা হচ্ছে যে অভ্যুত্থান এবং রাজনীতি দুটো কিন্তু এক ফরম্যাটে আগায় না। একটা অভ্যুত্থান করার পরে একটা রাজনৈতিক দল আকারে তৈরি হওয়া, কারণ আপনাকে মনে রাখতে হবে এক একটা রাজনৈতিক দল কিন্তু অনেক অভিজ্ঞতা সমৃদ্ধির পথ পাড়ে দিয়ে এসে দাঁড়ায়, অনেক আন্দোলন সংগ্রাম সে পাড়িয়ে মারিয়ে সে এই জায়গায় আসে। তো এনসিপির যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু অভিজ্ঞতার জায়গায় মাত্র অভিজ্ঞতা শুরু করেছেন। ফলে তারা যখন বিএনপি এবং জামাতকে বিভিন্ন ইস্যুতে তারা যখন কাউন্টার দেন, তাদেরকে মনে রাখতে হয় যে এই বিএনপি জামাতের একটা বিরাট অংশ কিন্তু তাদেরকে একসময় সাপোর্ট দিয়েছে। তো তারা যখন বিএনপি জামাতের সমালোচনায় কোনো ইরেশনাল সমালোচনা করেন, কোনো মানে স্বাভাবিক সমালোচনা না করে অস্বাভাবিক বা এক ধরনের অযৌক্তিক সমালোচনা করেন, তখন কিন্তু তাদের স্টেক, তাদের সাপোর্টটা কিছুটা হলেও ডিক্লাইন করে। তো এই জায়গা থেকে এনসিপির কিছুটা আরেকটু সমঝে তাদের রাজনীতিটা করলে তারা হয়তো ভালো করতে পারতেন। তা আমরা যেটা মনে করি যে এখানে বিএনপি জামাত এনসিপির যে ত্রিমুখী যে একটা শত্রুতার সম্পর্ক বা এক ধরনের একে অপরকে অপমান অপদস্থ করার কালচার যেটা এখন দেখা যাচ্ছে, এটা আমি মনে করি বন্ধ হওয়া দরকার, এবং এটা আমরা চেষ্টা করছি এটা বন্ধ করানোর জন্য। কারণ আমরা বারবার স্মরণ করিয়ে দিচ্ছি, যারাই করছেন তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনারা কিন্তু বিপদগ্রস্ত ছিলেন সবাই একসাথে, এবং সবাই একসাথে কিন্তু আন্দোলন সংগ্রাম করেছেন। তখন কিন্তু আপনারা এখন যে অভিযোগগুলো দিচ্ছেন একজন আরেকজনের বিরুদ্ধে, অভিযোগগুলো কিন্তু তখনও ছিল। ধরুন জামাতের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে কি, জামাত স্বাধীনতা বিরোধী, ৭১-এ তার বিতর্কিত ভূমিকা ইত্যাদি, তো এইটা তো ছিল তার। আপনি যখন তার সাথে মিলে হাসিনাকে হটাইছেন, তখন তো তার এই গায়ে এই মানে গন্ধটা ছিল। তাহলে তখন যেহেতু আপনি এটাকে কাউন্ট করেন নাই, এখন আপনি এত কঠোরভাবে এটাকে কাউন্ট করছেন কেন? ঠিক অনুরূপভাবে ছাত্রদেরকে যারা বলছে যে বাপের সাথে বেয়াদবি করো না, বা কেউ বলছে কালকে বাচ্চা ছেলে, তো এই বাচ্চা ছেলেরাই তো হাসিনার সাথে বেয়াদবি করছে, এবং সেটাকে আপনি মানে হাসিনার সাথে বেয়াদবি করছে আমি যেতে চাচ্ছি হাসিনাকে হটাইছে, হাসিনার সাথে পাল্লা দিচ্ছে। যারা বলছেন বাপের সাথে পাল্লা দিও না জন্মের পরে, আরে এরা তো জন্মের আগে আপার সাথে পাল্লা দিয়ে ফেলছে, তো সেই পাল্লাকে তো আপনি অ্যাকসেপ্ট করেছেন। তো এখন আপনি তাকে সেই কথা বললে তো হবে না, আপনি তাকে অন্য ভাষায় আপনি সমালোচনা করেন, অন্যভাবে তাকে দৃষ্টি আকর্ষণ করেন। তো এই জন্য বিএনপিকে আমি বলি যে আপনারা এনসিপিকে বা এই তরুণ প্রজন্মকে আপনারা বুঝেন আগে। আপনাদের কিন্তু জেনারেশন, আমাদের সাথে কিন্তু ওদের জেনারেশন গ্যাপ আছে। এই জেনারেশন গ্যাপটা হাসিনা বুঝে নাই বলে হাসিনা ওদের হাতে পরাজিত হয়েছে। হাসিনা যদি ওদের জেনারেশনের ভাষা আর ওদের কথাবার্তা, ওদের আচরণ বুঝে ফেলতে পারতো, আমাদেরকে যেভাবে দমন করেছে ওদেরকে দমন করে
জিতে যেতে পারতো। কিন্তু এনসিপি কি এখনকার নেতারা যেটা বলছেন যে এখনকার সময়ের সবচেয়ে ভালো রাজনীতিটা করেছে জুলাই সনদে স্বাক্ষর না করে এবং শাপলা প্রতীকে অনড় থাকার পরে আজকে দেখলাম যে তাদেরকে শাপলা কলি দেয়া হলো, মানে এই দুইটা ক্ষেত্রে কি তারা রাজনৈতিকভাবে গেইন করলো? দেখেন, এই রাজনৈতিক গেইনটা তো একটা আপেক্ষিক ব্যাপার। আমি আপনাকে একটা চাপ দিয়ে একটা কাজ করালাম, আমি গেইন করলাম আমার দৃষ্টিতে, কিন্তু আরেকজন যিনি তাকিয়ে দেখলেন উনি হয়তো বলবেন যে আমার এই কাজটা তো ঠিক হয় নাই, ঠিক না? তার কাছে আমার এই চাপ প্রয়োগ করে কাজ করাটাকে সে হয়তো খারাপ দৃষ্টিতে দেখবে। তো এনসিপির এই শাপলার জন্য মনোবল, স্বাক্ষর না করে চাপ সৃষ্টি করে করাটাকে অ্যাপারেন্টলি মানুষ কীভাবে দেখছে দিন শেষে সেটা হচ্ছে কথা। অসুবিধা নাই, এক এক রাজনৈতিক দলের এক এক কৌশল থাকবে, ঠিক আছে? আমি হয়তো মনে করি আমার নীতি হচ্ছে আমি মৌনতার সাথে, ভদ্রতার সাথে, সৌম্য আচরণের মধ্যে দিয়ে আমি আদায় করব। মানুষের দুইভাবেই তো মানুষ আদায় করে, চাপ দিয়েও করে, ভালোবাসা দিয়েও করে। তো এনসিপি হয়তো সেই লাইনে গিয়েছে, কারণ তারা তো চাপ দিয়েই শেখ হাসিনাকে সরাইছে, সুতরাং তারা ওই চাপ দেওয়ার নীতিটাকেই তাদের কাছে রাজনৈতিক কৌশল হিসেবে গুরুত্বপূর্ণ মনে করেছে। এই যে এই দেশে যখন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এই রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থান, একেবারে বিরোধ যখন তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে আমরা দেখলাম যে বিদেশি কয়েকটি মিডিয়াতে ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউগুলো প্রকাশ পাচ্ছে এবং এটাকে অনেকেই মনে করছেন যে ডিপ স্টেট শেখ হাসিনাকে ফেরানো বা আওয়ামী লীগকে ফেরানোর জন্য কাজ করছে। আপনার কাছে কি তাই মনে হয়? শেখ হাসিনাকে ফেরানোর এই ফরম্যাটে যে যতই চেষ্টা করুক, কোনো চেষ্টা সফল হবে না বলে আমি মনে করি। কারণ শেখ হাসিনার এখানে শুধু দৈহিক পরাজয় ঘটে নাই, শেখ হাসিনার একটা আদর্শিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পরাজয় ঘটেছে। এবং এটা একদিনে ঘটে না, এটা তিলে 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 করে এসে এটা সংগঠিত হয়েছে। এবং 5ই আগস্টের মধ্যে দিয়ে এটা একদম আরও একটা সিলগালা পড়েছে। সিলগালা পড়লে রাজনীতি হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি আজকে হেরে গেলেও কালকেও দাঁড়াতে পারেন। পরাজয়ও শেষ কথা না, জয়ও শেষ কথা না। আজকে আপনি জিতেছেন, কালকে যে আপনার যেমন শেখ মুজিবুর রহমান যখন যুদ্ধ হয়েছে, গ্রেফতার হয়ে গেছেন, তখন কি মনে হয়েছে? মনে হচ্ছে না শেখ মুজিবের রাজনীতি একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। আবার দেশ স্বাধীন হয়ে উনি যখন ফিরে এসেছেন মনে হচ্ছে উনি অবিসংবাদিত নেতা, শেখ মুজিবুর রহমানের জয় জয়কার অবস্থা। আবার যখন 75 সালে ওনার মৃত্যুর পরে, ওনার বিয়োগান্তক ঘটনার পরে দেশের মানুষের মধ্যে এমন একটা অবস্থা, মানুষ মনে হয়েছে যে শেখ মুজিবুর মতো তো জাদরেল নেতাকে মানুষ স্মরণ করছে না, কত বড় ব্যর্থতা। আবার যখন আমরা এসে দেখলাম 2009 সালের পর থেকে মানে টয়লেটের সামনে বঙ্গবন্ধুর ছবি, তারপরে আপনার যেখানে যাবেন সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মনে হচ্ছে না বঙ্গবন্ধুময় হয়ে গেছে বাংলাদেশ। এরপরে আমরা দেখলাম 2025 এসে বঙ্গবন্ধুর একটা মূর্তিও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো প্রসঙ্গ হচ্ছে রাজনীতির হচ্ছে এরকম ওঠানামার ব্যাপার আছে, কিন্তু আপনি কিভাবে উঠবেন, কিভাবে নামবেন, এটার কি আপনি রচনা করবেন না জনগণ রচনা করবে? আওয়ামী লীগের যে পতন ঘটেছে, এই পতন থেকে উঠার জন্য আওয়ামী লীগকে একটা পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনাটা সে দুইভাবে করতে পারে। একটা হচ্ছে রিয়েলাইজেশনের মধ্য দিয়ে তিলে তিলে সে নিজেকে সংশোধন করে করবে, আরেকটা হচ্ছে সে ষড়যন্ত্র করে করবে। ষড়যন্ত্র করে ওই যে ডিপ স্টেট এটা সেটা করে সে করবে। আমি মনে করি ষড়যন্ত্র করেই কিন্তু সে শেষ হয়েছে, সে খারাপ পথে গিয়েই নিশ্চিহ্ন হয়েছে। তাকে যদি ফিরে আসতে হয় ভালো পথ নিয়ে আসতে হবে। আওয়ামী লীগের মধ্যে যদি কোনো ভালো মানুষ থাকে তাদেরকে এগুলো নিয়ে ভাবতে হবে। আদারওয়াইজ আপনি যেটা বলছেন ডিপ স্টেটের প্ল্যান এগুলো উঠতে গেলে সে আরও ভয়ানক নিচে পড়ে যাবে। আচ্ছা, কারণ আওয়ামী লীগ এখন উত্থানের যত রকমের পথ তৈরি করবে, মানে কুপথ বা ভিন্ন পথ, প্রত্যেকটা পথই তার শত্রুদেরকে আবার ঐক্যবদ্ধ করে ফেলবে। এই যে বিএনপি জামাতের এত দ্বন্দ্ব দেখছেন না, এনসিপির এত দ্বন্দ্ব দেখছেন না, কালকে একটা ঘটনা ঘটলে দেখবেন সব আবার এক জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, সবাই এক কাতারে চলে আসছে। কারণ এটাই তো হয়েছে অগাস্টে। তাহলে কি এই যে এখন যে দ্বন্দ্বটা, মানে সেই দ্বন্দ্বটা মেটানোর জন্য কি আওয়ামী লীগকে ফিরিয়ে আনা দরকার নাকি? না, আমি সেটা বলছি, মানে আমি জাস্ট বললাম না, এটা তো সাস্টেনেবল ঐক্য হবে না। আপনি যদি মনে করেন যে শেখ হাসিনাকে আনলাম তারপর সবাই এক লাইনে দাঁড়িয়ে গেল, এটা তো সাস্টেনেবল দাঁড়িয়ে যাওয়ার না। তাইলে তো আগস্টে তো আমরা দাঁড়িয়ে গেছি এত বড় একটা অ্যাচিভমেন্টের পরে। তাহলে তো আমাদেরকে উচিত ছিল আমরা এই ঐক্যবদ্ধ থেকে আরো 5টা বছর কাটানোর অন্তত প্ল্যান করা ছিল, তাই না? আমি বারবার উদাহরণ হিসেবে বলি যে আমরা এই যে এত বড় একটা করোনা
ক্রাইসিস আমরা ফেস করলাম, আমরা সবাই এক জায়গায় চলে আসছি না? যার ঘরে খাবার আছে সে যার ঘরে নাই তাকে শেয়ার করেছি না? নাহলে তো এই রাষ্ট্র ভেঙে যেত, নাহলে তো এই দেশে দুর্ভিক্ষ হতো। আমরা তো এক জায়গায় চলে এসেছি, সবাই মিলে ঘরের মধ্যে বন্দি থেকেছি, সবাই মিলে মাস্ক পরেছি, সবাই মিলে হাত ধুয়েছি, সবাই মিলে একজনের অক্সিজেনের আরেকজনের শেয়ার করেছি না? এরপরে আমাদের মধ্যে আবার যে আমরা বিচ্ছিন্ন হয়েছে, একটু সময় লেগেছে তো। কিন্তু এই যে গণ অভ্যুত্থানের পরে আমরা যে খুব দ্রুত বিচ্ছিন্ন হয়ে গেলাম, এটাই হচ্ছে আমাদের জন্য অশনির সংকেত। শেখ হাসিনা ফিরবে না, কিন্তু শেখ হাসিনার চরিত্র যদি আমাদের মধ্যে সংক্রমিত হয়, আমাদেরকে শেখ হাসিনার পরাজয় বরণ করতে হবে। আমি এই জন্য বলি, যারা বলে যে আমাদের ভুলে শেখ হাসিনা ফিরে আসবে না, আমি বলি আমাদের ভুলে আমাদের পরিণতি শেখ হাসিনার পরিণতি হবে। কারণ জেনারেশন কিন্তু নতুন নতুন জেনারেশন আসছে, নিউ জেনারেশন এসে আমাদেরকে হটাই দিবে। তারা বলবে তুমিও শেখ হাসিনার মতো হয়েছ, তুমিও বাতিল। ঠিক আছে, যারা আসবে ওরাও যদি আবার শেখ, যেমন আপনি দেখেন শেখ মুজিবুর রহমান বাতিল করে দিয়েছেন ইয়াহিয়াকে, আইয়ুব খানকে, ঠিক আছে না? তো জনগণ এসে শেখ মুজিবুর রহমানকে বাতিল করেছে কেন? সে যখন দেখছে শেখ মুজিবের সাথে ইয়াহিয়ার তো সে পার্থক্য খুঁজে পাচ্ছে না। আচ্ছা, সেই জন্য বলছি ইয়াহিয়া কিন্তু আর ফিরে আসে নাই, পাকিস্তান রাষ্ট্র ফিরে আসে নাই বাংলাদেশে, বরং ইয়াহিয়া গেছে যেই পথে, মুজিব গেছে সেই পথে। এটাই ছিল। আমরা একেবারে শেষের দিকে চলে আসছি, আমরা একটু আবার শেষের দিকে ফিরতে চাই। আপনি বলছিলেন যে বর্তমান যে রাজনৈতিক সংকট যেই চলুক, সেটার আসলে মানে মূল স্টেকটা বা বল এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কোর্টে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে যদি আমি পয়েন্ট আকারে বলি যে কয়টা পথ খোলা আছে এই সংকট নিরসনের জন্য? না, পথ হচ্ছে ডক্টর ইউনূস রাজনৈতিক দলগুলোকে ডাকবেন, আলাদা করেও ডাকতে পারেন, একসাথেও ডাকতে পারেন। ডেকে উনি বলবেন যে আমি অনেক চেষ্টা করছি, অনেক কাজ করছি, আমার অনেক ভুল ত্রুটি আছে, আমি যেভাবে করা উচিত ছিল সেভাবে করতে পারি নাই, আমি স্বীকার করছি, কিন্তু এই দেশটা আমাদের সবার, আমাদেরকে এটা বাঁচাইতে হবে। সুতরাং এখন আমি যে ফরম্যাটে দিয়েছি এই ফরম্যাটে আপনারা আল্লাহর ওয়াস্তে মেনে নেন, এবং জনগণকে সাক্ষী রেখে আমি বলছি আপনারা মেনে নেন। রাষ্ট্রটা আস্তে আস্তে আপনাদের যার যার মতো করে আপনারা জনগণের কাছে যান, জনগণের ম্যান্ডেট নেন, আস্তে আস্তে আপনারা আপনাদের মতো করে করেন। এখন এতগুলো শহীদের লাশ, এখনও শহীদের কবরের ঘাস শুকায় নাই, এখনও আহত পঙ্গুরা উঠতে বসতে তাদের বেদনায় মানে এখনও আমাদের কিন্তু মর্চুয়ারিতে এখনও লাশ আছে, এখনও বেওয়ারিশ লাশ শনাক্ত হয় নাই। এখনই আপনারা সব কিছু পেতে চাইেন না। আপনার 60 ভাগ হয়েছে, 40 ভাগ হয় নাই, আপনার 70 ভাগ হয়েছে, 30 ভাগ হয় নাই, আপনার 80 ভাগ হয়েছে, 20 ভাগ হয় নাই। সবাইকে আমি মানে সমতার দৃষ্টিতে দেখতে পারি না, এটা আমার ব্যর্থতা বা আমার অযোগ্যতা বা এটাই বাস্তবতা। আপনারা এটা মেনে নেন, নিয়ে আপনারা জুলাই সনদটা বাস্তবায়নের জন্য পার্লামেন্ট ইলেকশন হোক, গণভোট হোক, আপনারা আগান। ত্রুটি বিচ্যুতি যা আছে এগুলো ধীরে ধীরে আপনারা সংশোধন করে একটা গণতান্ত্রিক জায়গায় যান, আমি আপনাদের সাথে থাকবো। এই ধরনের একটা অ্যাপিল ডক্টর ইউনূস করে রাজনৈতিক দলগুলোকে করতে পারেন, এটা আমার অনুরোধ থাকবে। আমি মনে করি উনি যদি এটা করেন, দেশের মানুষ ওনার সাথে থাকবেন, এবং দেশের মানুষ থাকলেই রাজনৈতিক দলগুলোর এখানে কিছু করার নেই। আমি প্রফেসর ইউনূসের সাথে যখন প্রথম সাক্ষাৎ হয়, আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে স্যার আপনি আর যাই করেন, হয় রাজনৈতিক দলগুলোর সাথে আপনি সমন্বয়টা ভালো করে করেন, আর অথবা আপনি দেশের মানুষকে আপনার সাথে নেন। দেখেন ডক্টর ইউনূসের ফেলিউরটা কোথায়। উনি যদি আজকে আমাদের রাস্তাঘাটের যে যানজট, এটা নিরসনে কিছু স্টেপ নিতে পারতেন, উনি যদি এই চাঁদাবাজি, সন্ত্রাসের যেগুলো পরিস্থিতি ছিল এগুলোর জন্য একটা দৃশ্যমান উন্নতি করতে পারতেন, উনি যদি সামাজিকভাবে মানুষের দ্রব্যমূল্যের যে ঘাটতি, যে ক্রাইসিস, এগুলোর একটু উন্নতি করতে পারতেন, তাহলে মানুষ কি বলতো? মানুষ বলতো রাজনৈতিক দলের কেওয়াসের দরকার নাই, আপনি আপনার মতো করে আগান, আমরা আছি আপনার সাথে। তখন ডক্টর ইউনূস যাই বলতো রাজনৈতিক দলগুলো সেটা মানতে বাধ্য হইতো। ডক্টর ইউনূস বলতো আমি এটা সিদ্ধান্ত দিয়েছি, আপনারা মানলে মানেন, নাহলে আমি জনগণকে বলবো যে ওনারা আমার কথা শুনছে না। কিন্তু ডক্টর ইউনূসের ডাকে তো জনগণ নাই আজকে। ডক্টর ইউনূস তো মানুষের, ওই সাধারণ মানুষের জায়গাটাকে উনি করেন নাই, উনি মনোযোগ দেন নাই সেদিকে। ইভেন উনি ছাত্রদের দিকেও মনোযোগ দেন নাই। ছাত্ররা আজকে 10 ভাগে 20 ভাগে বিভক্ত হয়ে গেছে। সুতরাং আমি ডক্টর ইউনূসকে এই জায়গায় কাঠগড়ায় দাঁড় করাতে চাই, কিন্তু বেশি কাঠগড়ায় দাঁড় করাতে চাই না এই জন্য যে আমাদের কাছে তো আর ভিন্ন কোনো পথ ছিল না, আমাদের কাছে তো আর ভিন্ন কোনো পথ নাই। জি, আমরা শেষ করি। একটা হঠাৎ করে মনে পড়লো যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনি খুব পছন্দ করেন, আপনাদের একসময় সাথেই ছিল ছাত্র সংগঠনে।
যে তার ইদানিং যে মন্তব্যগুলো সেটি আপনার নিশ্চয়ই চোখের নজরে এসেছে, বা আপনি আজকেও যখন সে বক্তব্য দিচ্ছিল আপনি তখন পাশে বসে হাসছিলেন। তো তাকে কি কোনো পরামর্শ দেন না আপনার তার বক্তব্যের জন্য, নাকি? না না, দেখেন আমার কথা হচ্ছে, অ্যাকচুয়ালি আমি সবসময় বলি যে ওদের জেনারেশনের সাথে আমাদের জেনারেশনের গ্যাপ আছে। মানে আজকেও আমি কিন্তু দুষ্টামি করে তাকে বলেছি, আজকে তুমি অন্তত বোম ডোম ফাটায়ও না, আজকে আমি বোম ফাটাবো, তুমি ফাটায়ও না। তো আমি দেখলাম যে সে বললো যে না ঠিক আছে, কিন্তু সে আজকেও যথেষ্ট ভাইব্রেন্ট বক্তব্য রেখেছে। কথা হচ্ছে ওই যে জেনারেশন, ওই জেনারেশনের সাথে আমাদের জেনারেশন গ্যাপ আছে, ঠিক আছে? ওদের জেনারেশনে ওরা হচ্ছে সবকিছু ভেঙে চুরে চুরমার করে দেওয়ার মানে জেনারেশন। আপনি তো জানেন যে আমাদের এই রাষ্ট্র সমাজে একটা কথা আছে, নবীন আর প্রবীণের দ্বন্দ্ব চিরন্তন, এবং সেখানে সমঝোতা হচ্ছে আসল সমাধান। আমাকে বুঝতে হবে ওরা নবীন, ওরা নতুন কিছু গড়ার জন্য, নতুন কিছু ভাঙার জন্য ওদের তৈরি হয়েছে। ওদেরকে আমরা সবসময় নসিহত করে পারবো না, কারণ আমাদেরও তো ইমেজ থাকতে হবে ওদের কাছে। আমরা যারা পুরানো রাজনীতিবিদ আছি আমাদেরকে খুব ভালো ইমেজ আছে, আমাদের প্রতি কি ওদের আসলে খুব ভালো সম্মান আছে? নাই তো। এটা আমাকে মেনে নিতে হবে। ওরা আমাদের চোখে চোখ রেখে কেন কথা বলে? এই জন্যই বলে যে ওরা আমাদেরকে দেখে, সে কিন্তু আজকে বক্তৃতায় বলেছে যে আপনাদেরকে দেখে আমরা রাজনীতিতে আসছি। সে বলেছে সে জুনায়েদ সাকির সাথে দেখা করার জন্য, ছবি তোলার জন্য সে এসেছিল প্রেস ক্লাবের সামনে, সে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সে আমাদের মুখের সামনে দাঁড়িয়ে বলছে। অনেকের চেহারা কালো হয়ে গেছে, দেখবেন তার বক্তব্যের সময় তালি পড়ে নাই তেমন বেশি, কিন্তু সে খুব মানে কথাবার্তা বলেছে, খুব মানে তালি দেওয়ার মতো ঘটনা, কিন্তু কেউ সেখানে রেসপন্ড করে নাই। কেন করে নাই? সে বলছে আপনাদেরকে দেখে কিন্তু আমরা খুব বেশি উৎসাহিত হওয়ার মতো কিছু আপনারা করেন নাই। কারণ আমাদের পুরনো রাজনীতিবিদদের মানে আমরা শুধু ধরেছিলাম, আমাদেরকে যদি আপনি ক্রেডিট দেন বলতে হবে আমরা হাসিনার কাছে মাথা নত করি নাই। আমাদেরকে যদি ক্রেডিট দেন আপনাকে বলতে হবে আমাদের এই দুর্বল ভাঙা পা শরীর নিয়ে কিন্তু আমরা জেগেছিলাম, আমরা পালিয়ে বেরিয়ে দেশের সীমানা পাড়ে দেই নাই, এই দেশের মধ্যে জেল জুলুম হামলা মামলা আমরা ছিলাম। কিন্তু এটা সত্য যে আমাদের সেই জায়গাটা আমরা জনগণকে আমাদের সাথে আনতে পারি নাই। ওদের যে স্পর্ধা, ওদের যেই মানে আপনার দুর্বিনীত ভাব, সেটাই করতে হয়েছে। এটা শেখ হাসিনাই করেছে এই ভুলটা। আপনি ধরেন আপনার ষাঁড়কে, ওই যে যুদ্ধের জন্য ষাঁড় তৈরি করে না, ষাঁড়কে একটা যোদ্ধা ষাঁড় হিসেবে তো তৈরি করেন। ষাঁড়কে যুদ্ধ শেখান, তাকে হিংস্রতা শেখান শুধু বিজয় অর্জনের জন্য। তো সে যখন বিজয়ী হয় তার এই হিংস্রতা, তার যে শৌর্যবীর্য, সেটা তো আপনার উপরেও প্রয়োগ হতে পারে কোনো না কোনো সময়। আপনাকে তো সেটা মেনে নিতে হবে। এই জন্য আমি বলছি যে ওদের যেই দুর্বিনীত ভাব, ওদের যেই স্পর্ধিত আচরণ, এটাকে আপনাকে পজিটিভলি হ্যান্ডেল করতে হবে। যেই ভুলটা শেখ হাসিনা করেছে তাদের সাথে একই ভুল আমি দেখছি বিএনপি জামাত আমরা করছি তাদের সাথে। আমরা অনবরত তাদেরকে বাচ্চা ছেলে পেলে তাদের কী ছিল এগুলো নিয়ে আমরা কথা বলছি। মঞ্জু ভাই অনেক কষ্ট করে আমাদের সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময়ের আলাপে। খুব ভালো লাগলো আফজাল, আপনার সাথে কথা বলে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি আমাদের সময়ের আলাপ থেকে।